হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হওয়ার পর 2014 যে টেট, সেই টেটের যে পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল, সেখানে 6টি প্রশ্ন যে ভুল ছিল তা নিয়ে কিন্তু এক ঐতিহাসিক রায়দান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে যে 2014 টেটের যে প্রশ্নভুল মামলা ছিল, সেখানে যে 6 নম্বরের প্রশ্ন ভুলের জন্য যে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল চাকরি প্রার্থীদের, যারা হয়তো কিছু নাম্বারের জন্য যারা পাস করতে পারেনি, হয়তো 2-1 নাম্বারের জন্য তারা হয়তো 2014 টেট কোয়ালিফাইড করতে পারেনি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে আজ অর্থাৎ 7 তারিখ সুপ্রিম কোর্টে জজ সাহেবরা একটা গুরুত্বপূর্ণ রায়দান দেন যে কলকাতা হাইকোর্টে এর আগে যে 6 নম্বর যে প্রশ্নমূল মামলা ছিল 2014 টেট, তাদেরকে কিন্তু ডিভিশন বেঞ্চে রায় দেওয়া হয়েছিল যে তারা কিন্তু এই 6 নম্বর প্রাপ্য এবং তাদেরকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে। এই ভিত্তিতে সে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে গড়ায় এবং দীর্ঘ 10 বছর লড়াইয়ের পর আজকে এক ঐতিহাসিক রায়দান ঘোষণা করা হয় যে এই 6 নম্বর 4 মাসের মধ্যে পর্ষদকে একটা নির্দিষ্ট নিয়মমাফিক কী করবে, কিভাবে তাদেরকে 6 নম্বর দেবে এবং কারা এই 6 নম্বর প্রাপ্য, তার সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং পর্ষদ এই নিয়ে কিন্তু তড়িঘড়ি কাজ শুরু করারও কিন্তু পথে রয়েছে। তো এখান থেকে নানান প্রশ্ন জাগছে যে এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কি আবারও লক্ষ লক্ষ পরীক্ষার্থী পাস করতে চলেছে, কতজন পাস করবে সেটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যেখানে এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে এর আগে এনআইএস বা 23-25 যে ডিএলএড ব্যাচ, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল কোড নাম্বার 12-তে। তাছাড়া রয়েছে একদিকে যেমন নতুন নিয়োগ প্রক্রিয়ায় বহু চাকরি প্রার্থী আবার পাস করতে পারে, 6 নম্বর কারা পাবে, এই একটার পর একটা কিন্তু প্রশ্ন জাগছে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছো বা নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, আর যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার করবে। তো চলো একদম ডিটেলস আলোচনা করা যাক যে কী হতে চলেছে বা এই মামলার রায়দানের মধ্য দিয়ে কী কী ঘটতে চলেছে, তার সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা একদম আলোচনা করব আমরা। তো দেখো, প্রথমে তোমরা হেডিংয়ে দেখতে পাচ্ছ যে টেট যে প্রশ্নভুল মামলা অর্থাৎ রং কোয়েশ্চেন কেস, সেটা নিয়ে। তো প্রাথমিক টেটে ভুল প্রশ্নে যে 6 নম্বর পাবেন সব পরীক্ষার্থীরা এবং এই নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। তো কি বলা রয়েছে আমরা একদম ডিটেলস সেটা জানার চেষ্টা করছি। তো দীর্ঘ 10 বছর ধরে চলা 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, প্রাইমারি টেট বা প্রাথমিক টেট, সেই পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত হয় যে 2014 সালের টেট, সেই টেট পরীক্ষার 6টি প্রশ্ন ভুলের জন্য সমস্ত পরীক্ষার্থীকে অতিরিক্ত 6 নম্বর দিতে হবে বলে চূড়ান্ত নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধনের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে কিন্তু মান্যতা দিয়ে বহাল রেখেছে। অর্থাৎ এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল তার ভিত্তিতে আজকে অর্থাৎ 7 তারিখ বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধনের ডিভিশন বেঞ্চে কিন্তু যে কলকাতা হাইকোর্টের যে রায়, সে রায়কে কিন্তু বহাল রেখেছে। তো এখানে কি বলা হয়েছে যে দীর্ঘ 10 বছরের আইনের লড়াইয়ের প্রেক্ষাপট তো কী ছিল, তো পরীক্ষার আয়োজন অর্থাৎ প্রাথমিক যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2014 সালে যে টেট, সে টেটের বিজ্ঞপ্তি অনুযায়ী 2015 সালে মূল পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মোট প্রায় 30 লক্ষ চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করলেও শেষমেশ 22 থেকে 23 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় বসেছিল। প্রশ্নভুল নিয়ে কিন্তু সেই মুহূর্তে বিতর্ক দেখা দেয় এবং পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নপত্র এবং উত্তরপত্রে একাধিক অপশন নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। বেশ কিছু প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই মুহূর্তে। যেখানে কি বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটিদের রিপোর্ট অনুযায়ী কী বলা হয়েছে না, তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই বিশেষজ্ঞ কমিটি হাইকোর্টের রিপোর্ট দিয়ে নিশ্চিত করে যে পরীক্ষার 6টি প্রশ্ন বা তার প্রদত্ত উত্তরের অপশনগুলি সম্পূর্ণ ভুল রয়েছে এবং এখান থেকে কিন্তু যে মূল সূত্রপাত কেসের সেটা কিন্তু ঘটে এবং একটার পর একটা কিন্তু এরপর থেকে চাকরি প্রার্থীদের আশা জাগতে থাকে। তো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কীভাবে গড়ালো, তো মামলার গতি প্রকৃতি দেখা যায় যে শুরুতে হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে প্রতিভা মণ্ডল সহ যে মামলাকারীরা শুধুমাত্র ওই প্রশ্নগুলি অ্যাটেম্প্ট করেছেন তারাই কিন্তু নম্বর পাবেন। কিন্তু এই রায়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন, অর্থাৎ সন্তুষ্ট ছিল না, ফলে তারা ফের কিন্তু আইনি পথে হেঁটেছিলেন।
পরবর্তীতে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায় যে প্রশ্নভুল থাকার দায় কোনোভাবেই পরীক্ষার্থীদের নয়, এটি পর্ষদের গাফিলাতি। তাই 6টি প্রশ্ন ভুলের জন্য 6 নম্বর সকল পরীক্ষার্থীকে কিন্তু দিতে হবে। অর্থাৎ প্রথম দিকে কি দেখা যায় যে এই মামলার ক্ষেত্রে যারা কেস করেছিল তারাই কিন্তু 6 নম্বর পাওয়ার যোগ্য, সেটা কিন্তু প্রতিভা মণ্ডল সহ যে মামলাকারীরা ছিল তাদেরকে কিন্তু বলা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন ভুলের জন্য সমস্ত পরীক্ষার্থীদেরকে নাম্বার দেওয়ার জন্য নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2017 সালে কিছু টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট অবশেষে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই রায়কে কিন্তু মান্যতা দিল আজকে। যেখানে কি বলা হয়েছে চাকরি প্রার্থীর উপর কী সরাসরি প্রভাব, না সুপ্রিম কোর্টে এই রায়ের ফলে হাজার হাজার চাকরি প্রার্থীর উপর সরাসরি যে ব্যবহারিক প্রভাব পড়তে চলেছে তার নিচে কিন্তু এক এক করে আমি এরপর আলোচনা করছি। তো প্রথমত যোগ্যতা অর্জন কী বলা রয়েছে, না যে সমস্ত পরীক্ষার্থী কাট অফ মার্কস থেকে 1, 2 বা 3 বা সর্বোচ্চ 6 নম্বর পর্যন্ত যারা পিছিয়ে থাকার কারণে এতদিন টেট উত্তীর্ণ হতে পারেননি, অতিরিক্ত এই 6 নম্বরে যুক্ত হওয়ার ফলে তারা কিন্তু এবার সরাসরি উত্তীর্ণ বলে যোগ্য হবে বা গণ্য হবে। অর্থাৎ এখান থেকে তোমরা সকলে বুঝতেই পারছো যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেটা বর্তমানে পোস্টপোন হয়ে রয়েছে, 2025-এ যে প্রাথমিক ইন্টারভিউ চলছে, সেখানে কিন্তু এই যে যারা 6 নম্বর প্রশ্নগুলির জন্য যারা এখনও পর্যন্ত পাস করতে পারেনি 2014 টেট, তারা কিন্তু যাদের হয়তো 6 নম্বর কম ছিল বা 5 নম্বর বা 3 নম্বর, তো এই সর্বোচ্চ 6 নম্বর পর্যন্ত যাদের কম ছিল তারা সকলে যদি এই নাম্বার পায় তারা কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু টেট পাস করে যাবে। এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, না টেট উত্তীর্ণদের শংসাপত্র হাতে পেলে এই প্রার্থীরা আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা অন্যান্য প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার জন্য আইনি অধিকার পাবেন। মানসিক স্বস্তির জটমুক্তি কী বলা হচ্ছে, না 10 বছর ধরে চলা টানাপোড়েনের অবসান হওয়ায় পরীক্ষার্থীরা যেমন স্বস্তি পেলেন, তেমনি পর্ষদের পক্ষেও আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা অনেকটাই কিন্তু কমলো। অর্থাৎ যে 6 নম্বর প্রশ্নগুলো এতদিন ধরে পর্ষদের যে ঠেলছিল সেটাও কিন্তু অবশেষে সমাপ্তি ঘটল। তো সর্বশেষ এখানে তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই রায়ের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্রুত নতুন করে পদক্ষেপ নিতে হবে এবং যেহেতু অতিরিক্ত 6 নম্বর যুক্ত হওয়ার ফলে প্রচুর নতুন চাকরি প্রার্থীরা আবারও পাস করবেন, তাই পর্ষদ কীভাবে তাদের পরবর্তী নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করবে বা সংশোধিত শংসাপত্র কবে প্রদান করবে, এখন সেদিকে কিন্তু নজর থাকছে সকলে। এর আগে হাইকোর্টের নির্দেশে অনেকেই এই প্রশ্নগুলোর জন্য নম্বর পেয়ে চাকরি পেয়েছিলেন, এবার বাকি যোগ্য প্রার্থীদের জন্য পর্ষদকে অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হতে পারে। তো এই ছিল মূল মোদ্দা কথা, যেটা আগামী 4 মাসের মধ্যে কিন্তু পর্ষদকে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে তাদেরকে 4 মাসের মধ্যে যে কোনো প্রকারে যে কোনোভাবে তাদেরকে কিন্তু এই 6 নম্বর দিয়ে তাদের সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে। এখন অনেক কিছু প্রশ্ন জাগছে 2025 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, যে তাহলে ক্যান্ডিডেট সংখ্যা কত বাড়তে চলেছে এবং এই ক্যান্ডিডেটরা কি আদৌ এই 2025 রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে, পর্ষদ এদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে বা কত ক্যান্ডিডেট বাড়ছে। তো দেখো এখান থেকে আমি কিছু তথ্য শেয়ার করছি, হয়তো যেগুলো তোমাদের হয়তো মনে লাগতেও পারে নাও লাগতে পারে, কিছুগুলো বিষয় শেয়ার করছি। 2014 সালের যে টেট যারা পাস করেছিল হলো, যেখানে হয়তো যারা পাস করতে পারেনি আর কি, তারা হয়তো 6 নম্বর পাবে, কিন্তু এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এজ, অর্থাৎ এজের ব্যাপারটা। যাদের হয়তো এজ পার হয়ে গেছে তাদের কি আদৌ এই 6 নম্বর পাওয়ার পরে তাদের কি এজ যে রিল্যাক্সেশন সেটা কি দেওয়া হবে, নাকি যাদের এজ পার হয়ে গেছে তারা কি আর এই নতুন শংসাপত্র দ্বারা তারা কি আর নতুন যে টেট রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কি অংশগ্রহণ করতে পারবে না, নাকি 2025 টেটে যাদের হয়তো বয়সও রয়েছে তারা কি আদৌ টেটের এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। তো আমার মনে হচ্ছে এখান থেকে এজ যাদের বয়স অনেকেই পার হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে যে 13,421টা যে শূন্যপদ রয়েছে এখানে কিন্তু সরাসরি এর প্রভাব পড়তে চলেছে। আমি এর আগেও বলেছি যে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে এই যে যখনই পোস্টপোন হলো পরীক্ষাটা, তখনই আমি বলে দিয়েছি, ইন্টারভিউ প্রসেসটা যখন পোস্টপোন হলো তখনই আমি বলে দিয়েছি যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটার পর একটা কিন্তু জটিলতা থেকেই গেছে। এই জটিলতাটা তার মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, যেটা হচ্ছে ম্যাট 1594, এই যে মামলা ম্যাট 1594, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা ছিল। সেই মামলার কিন্তু যেহেতু আজ নিষ্পত্তি প্রায় ঘটেই গেছে এবং এখন শুধু দেখার অপেক্ষা যে রায়দানের ভিত্তিতে
পর্ষদ কি করতে চলেছে, 6 নম্বর কাদেরকে দেবে, তাদের লিস্ট কবে প্রকাশ করবে এবং তাদের শংসাপত্রই বা কবে দেবে। তো দেখা যাক পরবর্তী কী হতে চলেছে। কিন্তু একটা কথা বলে রাখি, 2022-এ যারা টেট পাস করেছিল বা 2023-এ যারা টেট পাস করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা আরও প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে চলেছে, যদি এই 13,421টা শূন্যপদে যদি পর্ষদ অংশগ্রহণ করতে তাদেরকে দেয়। তো এখন দেখা যাক কী হয়, কারণ একটার পর একটা কিন্তু মামলা জটিলতা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন যেহেতু 10 বছর ধরে তারা টেট পাস করে, এক্ষেত্রে আমি বলবো যে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে যে এই যে ম্যাট 1594 কেন এই মুহূর্তেই সমাধান হলো, এটা অনেকেরই প্রশ্ন জাগবে যে এখন সমাধান হয়ে কিন্তু অনেকেরই যারা এই যে রিক্রুটমেন্ট প্রসেসে 13,421 শূন্যপদে যারা অংশগ্রহণ করছে তাদের যেহেতু কাট অফের ক্ষেত্রে একটা যেমন সমস্যা তৈরি হবে, অপরদিকে বলে রাখি যে 2014 সালে যারা টেট পাস করেছিল বা করবে তাদের কিন্তু একাডেমিক যে খুব একটা বেশি সেটাও কিন্তু থাকছে না। তো এক্ষেত্রে এটাও একটা প্লাস পয়েন্ট যে বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রসেস 13,421টা শূন্যপদ, এখানে তারা যদি অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার একটা অন্য পরিস্থিতি তৈরি হতে পারে। এখন ইন্টারভিউতে কেমন কি নাম্বার দেবে না দেবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, তবে একাডেমিকের ক্ষেত্রে তাদের যেহেতু লো রয়েছে এক্ষেত্রে তারা হয়তো সুযোগটা কমও পেতে পারে। এবার পর্ষদ যদি তাদেরকে আলাদাভাবে শূন্যপদ ক্রিয়েট করে তাদের যদি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করায় তাহলে সেটা আলাদা বিষয়, তবে এত দূরও হবে বলে কোনো মনে হচ্ছে না। তবে এই প্রক্রিয়াতে যদি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কিন্তু একটা চাপ সৃষ্টি সম্পূর্ণভাবে এই নতুন যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে আসবে এবং কম্পিটিশনটা অনেক হাই হবে। তো অর্ডার কপি এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবে প্রকাশ হয়নি, আর যা যা ঘটেছিল বা যা এর ইতিহাস ছিল এই ম্যাট 1594 নিয়ে অনেকে কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলে, তার ডিটেলস তথ্যটা আমি আশা করছি শেয়ার করলাম, সকলে বুঝতে পারলে। পরবর্তী কোনো যদি আপডেট আসে বা অর্ডার কপি যদি আপলোড হয় অবশ্যই তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য বলবো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবে। এই গুরুত্বপূর্ণ যে কেস আপডেট নিউজ নোটিফিকেশন তথ্যগুলো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রোভাইড করা হয়। তো সকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে যথাসময়ে তাৎক্ষণিকভাবে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।